স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। বাংলাদেশ ও মিয়ানমারের ৮০০ অভিবাসী বহনকারী আরও ২টি নৌকা ফিরিয়ে দিয়েছে মালয়েশিয়া। পেনাং রাজ্যের উপকূলে বুধবার অভিবাসীদের নৌকা খুঁজে পায় মালয়েশিয়ার কোস্টগার্ড। জ্বালানি ফুরিয়ে যাওয়ায় সাগরে ভাসছিল নৌকা দুটি। মালয়েশিয়ার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ান জুনাইদি জাফর বলেছেন, বিপুল সংখ্যক অভিবাসীর চাপ সামাল দেয়া দেশটির পক্ষে সম্ভব নয়। সাগরে ভাসছে ৮,০০০-এর বেশি অভিবাসী। তারা সবাই বাংলাদেশি এবং মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ। বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ভাগ্যের সন্ধানে মালয়েশিয়া যাচ্ছিল তারা, কিন্তু সমুদ্র পথেই ফুরিয়ে যায় নৌকার জ্বালানি। মানব পাচারকারী চক্রের লোকজনও সেনা অভিযানের ভয়ে অভিবাসীদের সাগরে ফেলে পালিয়েছে, তাই ইঞ্জিন বন্ধ নৌকা ভাসছে সাগরেই। বুধবার এমন দুটি নৌকার সন্ধান পায় মালয়েশিয়ার কোস্টগার্ড, কিন্তু অভিবাসীদের উদ্ধারের বদলে নৌকায় জ্বালানি সরবরাহ করে আবারও সমুদ্রেই ফিরিয়ে দেয়া হয়। কারণ হিসেবে মালয়েশিয়া বলছে, এত অভিবাসীর চাপ সামাল দেওয়ার সামর্থ্য নেই তাদের। অভিবাসীদের রক্ষায় জলসীমা খুলে দিতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড সহ সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। তারপরও অভিবাসীদের ফিরিয়ে দেয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। নৌকায় বহু নারী ও শিশু রয়েছে। আমরা মনে করছি তারাই সবচেয়ে দুর্দশায় পড়েছে, কারণ খাবার, বিশুদ্ধ পানি কিছুই নেই নৌকায়। প্রতিদিনই আরো বিপজ্জনক হয়ে পড়ছে পরিস্থিতি। হতাশ অভিবাসীরা আমাদের ফোন করছে, অনতিবিলম্বে তাদের সাহায্য প্রয়োজন। গত এক সপ্তাহে কয়েকশো অভিবাসী আটক হয়েছেন ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে। তাদের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইন্দোনেশিয়ায় আশ্রয় পাওয়া মিয়ানমারের এক রোহিঙ্গা বলছেন, জীবন থাকতে মিয়ানমারে ফিরে যাওয়ার কোনো আগ্রহ নেই তার, কারণ মিয়ানমারে জাতিগত সংঘাত মোকাবেলার সামর্থ্য নেই নাগরিকত্বহীন এই সংখ্যালঘু সম্প্রদায়টির। শাউন ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাগরপথে অবৈধ অভিবাসী বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে টেলিফোনে যোগ দিচ্ছেন মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের লেবার উইং এর কাউন্সিলর সাইদুল ইসলাম। কথা বলছি তার সঙ্গে। স্বাগত সাইদুল ইসলাম। আমরা প্রথমেই জানতে চাইব যে মালয়েশিয়ার সরকার ইতিমধ্যেই বেশ কিছু অভিবাসীকে ফেরত দিয়েছে, তো এই যে ফেরত দেওয়া, যেটা আমরা জানি যে জাতিসংঘ শরণার্থী বিষয়ক কমিশন তারাও এটি না দেওয়ার জন্য মানবিকভাবে আচরণ করার জন্য আহ্বান জানিয়েছিল, কিন্তু সেই আহ্বানে সাড়া দেয়া হয়নি। তো এই বিষয়টি আসলে কিভাবে দেখছেন আপনারা? আমরা সাইদুল ইসলামকে সংযুক্তি পাচ্ছি না, আমরা চলে যাচ্ছি পরের খবরে। সাগরপথে মানব পাচারের সবশেষ অবস্থা জানতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। মামুন আবদুল্লাহ, আমরা যেটি জানতে চাই যে এই যে একের পর এক শরণার্থী যাদের হওয়ার কথা বিভিন্ন দেশে, কারণ অবৈধভাবে তারা যাচ্ছিল, কিন্তু তারপরেও তাদেরকে ফেরত আনা হচ্ছে, এবং আপনি গত কয়েকদিন যাবতই যে তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদেরকে আসলে সাগরে পরিত্যক্ত অবস্থায় রেখে যাচ্ছে পাচারকারীরা। তো এই যে যারা সাগরে এখন আছে, এই সাগরগুলি আমরা দেখেছি যে কোনো একটি দেশের জলসীমা না, অনেকগুলি দেশের জলসীমা। ফলে এই মানুষগুলির দুর্দশা থেকে রক্ষা করার জন্য কি উদ্যোগ নেওয়া যেতে পারে? একটি কথা আমি আপনার সাথে একটু যুক্ত করতে চাই, যে যেটি বলছেন সাগরে ভাসছে, আপনি জানেন গত মঙ্গলবার রাতে সেন্ট মার্টিনের প্রায় 9 কিলোমিটার পশ্চিম থেকে প্রায় একটি থাই ট্রলার থেকে 116 জনকে উদ্ধার করা হয়েছে। এখানে এই 116 জন বাংলাদেশি, তার সাথে কিন্তু আরও 40 জন রোহিঙ্গা ছিল। তাদেরকে অন্য একটি নৌকা করে আগেই রোহিঙ্গা আপনার মিয়ানমারে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এরা যারা আটক হয়েছে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে সেটি হচ্ছে আরও 5টি ট্রলারে প্রায় 1000 মতো মানুষ আছে, এবং এই ট্রলারগুলো কিন্তু বাংলাদেশ সীমান্তে নেই, অর্থাৎ সমুদ্রের থাই সীমান্তের মধ্যে ওই 5টি ট্রলার আছে। এরও একসময় থাই সীমান্তে ছিল, সেখানে তারা অবস্থান করছিল 1 মাসেরও বেশি সময় ধরে। তাদের মধ্যে কোনোভাবে যখন দালাল এবং মাঝিমাল্লারা পালিয়ে গেল, তখন তারা ট্রলারটিকে কৌশলে বাংলাদেশি সীমানায় এনে সেন্ট মার্টিনের কাছে নিয়ে এসেছিল, এবং তারা রক্ষা পেয়েছে। কিন্তু আর যে 5টি ট্রলার আছে সেগুলোতে 1000 লোক আছে, তারা কিন্তু এখনও মিয়ানমার সীমান্তে রয়েছে, সেখানে আমাদের নৌবাহিনী কিংবা কোস্টগার্ডের যাওয়ার অধিকার নাই। তো যে কথাটি আপনি বলছিলেন শুধু ইন্দোনেশিয়া কিংবা মালয়েশিয়া কিংবা থাইল্যান্ড নয়,
তাদের মতো বাংলাদেশও এখন বিষয়টি নিয়ে বেশ সোচ্চার এবং তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে যাতে সাগরে কেউ নামতে না পারে এবং কোনো লোক যাতে পাচার হতে না পারে। বাংলাদেশি সমুদ্র সীমার মধ্যে কোস্টগার্ড এবং নৌবাহিনী টহল জোরদার করা হয়েছে বলে আমাকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তারা কোনো বোট পাওয়া মাত্র তাদেরকে উদ্ধারের ব্যবস্থা নেবেন। এর বাইরের সীমায় কি হচ্ছে সেটা তারা পারবেন না। আমাকে বলেছেন যে বাংলাদেশের সমুদ্র সীমার বাইরে যাওয়া তাদের পক্ষে সম্ভব না এবং মিয়ানমার সীমান্তে যদি কোনো ট্রলার ভেসে ভেসে থাকে, ওখানে কোনো লোকজন থাকলেও তাও তাদের কথা কিছু করার নেই। এক্ষেত্রে দ্বিপাক্ষিক দুই দেশের মধ্যে একটি সমঝোতা হতে হবে। এই সমঝোতার প্রেক্ষিতে হয়তো যারা ভেসে আছে তাদেরকে, এই বঙ্গোপসাগরে যারা ভেসে আছে তাদেরকে উদ্ধার করা যেতে পারে। আর মালয়েশিয়া আপনারা দেখেছেন, থাইল্যান্ডও এখন কোনো লোককে উপকূলে উঠতে দিচ্ছে না। ডেফিনেটলি তারা বাংলাদেশ থেকে গেছে এবং এখানে রোহিঙ্গারা যেমন আছে, মিয়ানমারের বাসিন্দারা যেমন আছে, তেমনি আছে বাংলাদেশের কিছু লোক। গতকাল যে 116 জনকে উদ্ধার করা হয়েছে একটি পরিত্যক্ত থাই ট্রলার থেকে, সেই 116 জনকে আজকে আদালতে সুপর্দ করা হয়েছে। আদালত তাদের নিরাপত্তা হেফাজতে থাকতে বলেছেন এবং পাশাপাশি পুলিশ তারা যে নাম ঠিকানা দিয়েছে সেই সব নাম ঠিকানা যাচাই করে দেখছে এবং যেসব দালালের নাম তারা প্রকাশ করেছে, এ পর্যন্ত 40 জন দালালের নাম প্রকাশ করেছে। এই 40 জনকে আসামি করে টেকনাফ থানায় একটি মামলা হয়েছে। আমাকে মামুন আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি সাগরপথে অবৈধ অভিবাসী বিষয়ে কথা বলতে। সরাসরি যোগ দিচ্ছেন মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাসের লেবার উইং এর কাউন্সিলর সাইদুল ইসলাম। স্বাগত সাইদুল ইসলাম। আমরা জানতে চাই যে এই যে মালয়েশিয়া যাদেরকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে তাদেরকে আবার ফেরত দিচ্ছে, এই বিষয়টি যথেষ্ট ঝুঁকি আছে, ফলে এই ঝুঁকির কথা বিবেচনা করে তাদেরকে অন্য কোনোভাবে দেশে পাঠানোর সুযোগ আছে কিনা? দেখুন, সামগ্রিক বিষয়টি নিয়ে আমরা মালয়েশিয়া কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি। সুতরাং আলোচনা অব্যাহত আছে আমাদের। আলোচনার মাধ্যমে এটা সমাধান হবে আশা করছি। সাইদুল ইসলাম, আমরা দেখছি যে অনেকগুলি দেশের জলসীমা এখানে জড়িত, কারণ মিয়ানমার, মালয়েশিয়া, এমনকি ইন্দোনেশিয়ার জলসীমা পর্যন্ত এই ঘটনাগুলি ঘটছে। ফলে এখানে একটা আঞ্চলিক সহযোগিতার প্রয়োজন আছে কিনা এবং সেটা কিভাবে পাওয়া সম্ভব? তো আলোচনার মাধ্যমে আঞ্চলিক পর্যায়ে এটি আলোচনা করা যেতে পারে সব পর্যায়ে। কিন্তু আমরা প্রথমত এখন যেহেতু আমরা মালয়েশিয়াতে আছি, আমরা দ্বিপাক্ষিক ভাবে, মালয়েশিয়া দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র, তাদের সাথে দ্বিপাক্ষিক পর্যায়ে আলোচনার মাধ্যমে এগুচ্ছি। মালয়েশিয়াতে বিশেষ করে যারা যাচ্ছেন তাদের অনেক ক্ষেত্রেই দালালরা এরকম প্রলোভন দেখায় যে সেখানে তাদের চাকরি এবং সবকিছুই ঠিকঠাক আছে। তো এই বিষয়টি তারা ওইখানে গিয়ে প্রতারিত হয়। তো ওইখানে যারা প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট আছে তাদের বিরুদ্ধে মালয়েশিয়া সরকার কোনো ব্যবস্থা নিচ্ছেন, এই ব্যাপারে কি কিছু জানা আছে আমাদের? দেখুন, এগুলো বিষয়ে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ কেউ করে তাহলে মালয়েশিয়া সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং সেটি আমাদের মাধ্যমে যদি আসে তাহলে আমরাও এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মালয়েশিয়া সরকারকে লিখতে পারি। তো এই ধরনের সুনির্দিষ্ট ভাবে নাম ঠিকানা উল্লেখ করে তার এভাবে কোনো অভিযোগ সাধারণত এনারা দেন না। যারা এভাবে আসে তারা যে কোনো ভাবে, যারা চলে আসে তারা কোনোভাবে অভিযোগ না করে কোনোভাবে এখানে কাজ করার চেষ্টা করেন। সাইদুল ইসলাম, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিটর স্পিক। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।